থেকে টেনে নিয়ে আজকের সময় এইভাবে দুটো ভাগে ভাগ করাই ভালো। এখন আমরা এখানে যারা আছি সবাই জানি 1917 সাল 7ই নভেম্বরটা আমরা এই জন্যে চিহ্নিত করি, সেজন্যই তো বলি নভেম্বর বিপ্লব। ওই রুশ দেশের বুকে, বিশ্বের বুকে প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব সফল হয়েছে। প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠল এই বিপ্লবের মধ্যে। এটাকে অক্টোবর বিপ্লব বলা হয়, যেহেতু তখন যে গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা অনুসৃত হতো সে অনুসারে তারিখটা ছিল বিপ্লবের শুরুর দিনটা 25শে অক্টোবর। এখনকার যে ক্যালেন্ডার সেটা অনুসারে ওটা 7ই নভেম্বর। আপনি বিভিন্ন বিশ্ব সাহিত্যে পাবেন অক্টোবর রেভলিউশন বা অক্টোবর বিপ্লব, ওই একই নভেম্বর বিপ্লব। এখন নভেম্বর বিপ্লব সম্পর্কে আলোচনা করতে গিয়ে কয়েকটা কথা। এক, নভেম্বর বিপ্লব হঠাৎ করে আকাশ থেকে তো পড়েনি। 1921 সালে কমিউনিস্ট আন্তর্জাতিক, জানেন পৃথিবীর সমস্ত দেশে কমিউনিস্ট পার্টি গড়ে তোলা, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লবী আন্দোলন প্রসারিত করা, এই লক্ষ্য নিয়ে সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন গড়ে ওঠার পর কমরেড লেনিনের নেতৃত্বে তৃতীয় আন্তর্জাতিক, এই জন্য তৃতীয়, মার্ক্সের নেতৃত্বে প্রথম আন্তর্জাতিক, এঙ্গেলসের নেতৃত্বে দ্বিতীয় আন্তর্জাতিক, এটা ছিল তৃতীয় আন্তর্জাতিক। এই তৃতীয় আন্তর্জাতিকের তৃতীয় কংগ্রেস হচ্ছিল মস্কোতে 1921 সালে। সেখানে চেকোস্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টির সেক্রেটারি, সম্পাদক কমরেড টেরাসিনি বক্তৃতা দিতে গিয়ে বললেন, রুশ দেশের বিপ্লব যখন হলো, নভেম্বর বিপ্লব, তখন রুশ দেশের পার্টির সদস্য এই সংখ্যা, এবং সেই পার্টির সদস্যের ওপরে দাঁড়িয়ে যখন বিপ্লব হতে পারে কত বড় দেশে, আমার চেকোস্লোভাকিয়া ছোট্ট দেশ, সেখানে আমার পার্টি মেম্বার ওই সময় রুশ দেশের যে বিপ্লবের সময় পার্টি মেম্বারের থেকে ঢের বেশি। তা নিঃসন্দেহে আমাদের দেশ এখন বিপ্লবের জন্য প্রস্তুত। এটা কমরেড টেরাসিনি তার বক্তৃতায় বললেন। গোটা আলোচনার পরে জবাবি ভাষণ বা সামিং আপ যাই করুন, কমরেড লেনিন সেটা করলেন। পড়তে গিয়ে বললেন, কমরেড টেরাসিনি, আপনি একজন বিদগ্ধ মার্ক্সবাদী, আপনি একজন আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃত বিপ্লবী, কিন্তু রুশ বিপ্লব থেকে আপনি সঠিক শিক্ষা গ্রহণ করতে পারেননি। আপনি রুশ বিপ্লবের সাফল্য নিয়ে আলোচনা করতে গিয়ে খালি পার্টি মেম্বারের সংখ্যাটা বললেন। আপনি তো এটা বললেন না যে বিপ্লব শুরুর আগেই ওই দেশের শ্রমিকদের 70% এমনকি 75%-এর বেশি, একটু দেবেন, 75%-এর বেশি তারা বিপ্লবের পাশে এসে দাঁড়িয়েছে। কৃষকদের প্রায় 50% যারা বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছিল, এবং বিপ্লব শুরুর কয়েক দিনের মধ্যে যে মিলিটারি ছিল, সামরিক বাহিনী, তার 60%-এর বেশি বিপ্লবের পাশে এসে দাঁড়ালো। এটার জন্যই আমরা বিপ্লব শুধু করতে পারলাম তাই না, প্রতি বিপ্লবের আক্রমণ থেকে রক্ষা করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলাম। কিন্তু এগুলো হয়েছিল কেন? কমরেড লেনিন বলছেন, কমরেড টেরাসিনি, যে এগুলো তো হয়েছিল স্বয়ংক্রিয় বা অটোমেটিক্যালি হয়নি। এটাও হয়েছিল, তার কারণ হল নিরবিচ্ছিন্ন ধারায় 19বিংশ শতাব্দীর শেষ লগ্ন থেকে ওই রুশ দেশের বুকে শ্রমিকদের মধ্যে, কৃষকদের মধ্যে মার্ক্সবাদীরা কাজ করেছে, গড়ে তুলেছিল কমিউনিস্ট পার্টি। এবং যে পার্টিকে সংশোধনবাদ, সেই সংশোধনবাদী বিচ্যুতি থেকে রক্ষা করা, তীব্র মতাদর্শগত সংগ্রাম, সংকীর্ণতাবাদী বিচ্যুতি,
তার গুরুতর প্রভাব থেকে পার্টিকে রক্ষা করার গুরুত্বপূর্ণ মতাদর্শগত সংগ্রাম এবং প্রকৃত বিপ্লবী পার্টি হিসেবে বলশেভিক পার্টিকে প্রতিষ্ঠা করা এবং যে পার্টির সঙ্গে জনগণের বিভিন্ন অংশের সঙ্গে ছিল জীবন্ত সংযোগ, এটার ফলেই তো বিপ্লব এবং বিপ্লবের পরে বিপ্লবকে রক্ষা করা সম্ভব হয়েছে। আমি এই কথাটা আপনাদের কাছে এই জন্য বললাম, সত্যি নভেম্বর বিপ্লব হয়েছিল বললে কথাটা শেষ হয় না। এটাও তো একটা বিশাল আলোচনার বিষয়, বহু কিছু শিক্ষণীয় বিষয়। যেমন নভেম্বর বিপ্লবের সাফল্যের পিছনে নিঃসন্দেহে একটা বড় ফারাক ছিল শ্রমিক শ্রেণীর বিপ্লবী পার্টিটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। এই যে কমিউনিস্ট পার্টি, ওই যে কমিউনিস্ট ইশতেহারে 1848 সালে যখন মার্ক্সীয় মতবাদ উপস্থিত করলেন মার্কস এবং এঙ্গেলস, সেখানেই তারা বলেছিলেন যে কমিউনিস্টদের চাই একটা পৃথক সংগঠন। এতকাল ধরে পুঁজিবাদী ব্যবস্থায় যে সংগঠনগুলি দেখেছে তার থেকে সম্পূর্ণ পৃথক একটি সংগঠন, যার রূপরেখা মার্কস এঙ্গেলস দাঁড় করালেন, কমরেড লেনিন থেকে আরো বিকশিত করলেন। সে প্রকৃত শ্রমিক শ্রেণীর বিপ্লবী পার্টি, যে পার্টি মতাদর্শের দ্বারা পরিচালিত, যে পার্টি গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত, যে পার্টি কেন্দ্রিকতার দ্বারা পরিচালিত এবং যে পার্টি শ্রেণী এবং জনগণকে ঐক্যবদ্ধ করে বিপ্লবের লক্ষ্য, এটাই একমাত্র তার অভিষ্ট, এটাই একমাত্র অভিষ্ট লক্ষ্য। এই লক্ষ্যপথেই পার্টিটা পরিচালিত। এইরকম একটা পার্টি গড়ে তুলতে পেরেছিল। কখন এগোতে হবে, কখন পিছোতে হবে, ওই যে জন রিডের যে বইটা, নভেম্বর বিপ্লবের উপরে দুটো প্রামাণ্য বই আজ পর্যন্ত। বাংলায় একটা হচ্ছে দুনিয়া কাঁপানো 10 দিন, জন রিড আমেরিকান রিপোর্টার জার্নালিস্ট ছিলেন ওই সময়। আরেকজন হচ্ছে অ্যালবার্ট রিস উইলিয়ামসের রুশ বিপ্লব প্রভাব। এই দুজন রিপোর্টার জার্নালিস্ট ওই সময় উপস্থিত ছিলেন পেট্রোগ্রাডে এবং কমরেড লেনিন তাদের স্পেশাল সার্টিফিকেট দিয়েছিলেন, যার জন্য তারা যে কোনো জায়গায় ঢুকে যেত। বলশেভিকদের মিটিং হচ্ছে স্মোলনি ইনস্টিটিউটে, সেখানেও ঢুকে যেতে পারত, অধিকার ছিল, কেউ আটকাতো না। ওই দুজনের যে রচনা আপনি পড়বেন এখনো গায়ে শিহর হতে। সেই শ্রমিক কৃষকদের আলোচনা সব দূর দূর থেকে এসছে, আলোচনা চলছে। কারণ বিপ্লবের আগের কিছু পর্যায়ে ছিল। আমার খুব সময় কম, এসবে ঢুকলে অনেক খুব সময় চলে যাবে, কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা যেহেতু এটা নিয়ে আমাদের অনবরত আলোচনা করা দরকার। কারণ নভেম্বর বিপ্লবের প্রাসঙ্গিকতা হাজার চেষ্টা করেও ম্লান করা যাবে না। কারণ মানব সভ্যতা যতকাল থাকবে ওই বিপ্লবের তাৎপর্য থাকবে। কারণ পৃথিবীর বুকে মানব সভ্যতাকে কোন পথ ধরে এগোতে হবে। আর এই মর্তেই যে স্বর্গ গড়া যায়, এই মর্তে পৃথিবীতেই যে স্বর্গ গড়া যায়, সে পথের সন্ধান উপস্থিত করেছিল নভেম্বর বিপ্লব। সেই বিপ্লবের পথে এগুলোর এই পর্যায়ে হল ফেব্রুয়ারি বিপ্লব 1917। নভেম্বর বিপ্লবের আগে কয়েক মাস আগে হলো ফেব্রুয়ারি বিপ্লব। জারের তো পতন হলো, কিন্তু শ্রমিকের রাজত্ব প্রতিষ্ঠা হলো না। মূলত যারা বুর্জোয়াদের শক্তি কেরেন্সকিকে প্রধানমন্ত্রী করে তারা চাইল ক্ষমতাকে করায়ত্ত করে। কমরেড লেনিন তখন তাকে দেশ থেকে তিনি দেশে ঢুকতে পারছেন না, দেশান্তরী। তিনি বাইরে থেকে চিঠি লিখলেন, যা একটা বই আছে, লেটার্স ফ্রম অ্যাফার, দূরের থেকে চিঠি। ওই চিঠির মধ্যে দিয়ে তিনি শ্রমিক শ্রেণীকে রুশ দেশে সতর্ক করলেন যে ওই ক্ষমতা কেরেন্সকি সরকার, ওটা একটা মরীচিকা, ওই লক্ষ্য নিয়ে তো আমরা লড়িনি, ওইখানে থামবেন না, এগোতে হবে, ভুল পথ ধরে এগোবেন না। তারপরে তিনি বুঝলেন তাকে পৌঁছতে হবে। তিনি সরকারের চোখকে এড়িয়ে তিনি ঢুকলেন গোপনে ওই রুশ দেশে। ঢুকে তিনি প্রস্তুত করলেন একটা অসামান্য একটা দলিল, আমাদের চর্চা আজও করতে হবে, এটা আজও গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় এপ্রিল থিসিস। সে এপ্রিল থিসিস রচনা করে, অর্থাৎ আমাদের কোন পথ ধরে এগোতে হবে। সোভিয়েটের হাতে ক্ষমতা চায়, শ্রমিক কৃষকের নেতৃত্বে সোভিয়েট এবং তার হাতে ক্ষমতা চায়।
এই স্লোগান উঠল এবং শেষ পর্যন্ত এই স্লোগান এবং তার সঙ্গে ল্যান্ড, পিস অ্যান্ড ট্রেড, অর্থাৎ জমি, শান্তি, প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, জমি, শান্তি এবং রুটি, এই দাবি তুলে তুলেই বিপ্লব পরিচালিত হলো, সফল হল। এবং বিপ্লব পরিচালিত হয়ে সফল হয়েই শেষ না, কিন্তু এই বিপ্লবকে টুটি চিপে মারবার জন্য কি ভয়ঙ্কর চেষ্টা চলেছিল। ওই শ্বেত রক্ষী, হোয়াইট গার্ডস, সাম্রাজ্যবাদ, তারা ঝাঁপিয়ে পড়েছে রুশ বিপ্লবকে ধ্বংস করতে হবে। দেশের ভিতরে ক্ষমতা থেকে যারা সরে গেছে, সরে যেতে বাধ্য হয়েছে পুঁজিপতিরা, তারা সংগঠিত, সমস্ত যত লুম্পেন তাদের ঐক্যবদ্ধ করেছে, তারা বিপ্লবকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল, পারে। শেষ পর্যন্ত 3 বছর লেগেছিল এই প্রতি বিপ্লবকে দমন করতে, 1917 থেকে 1920। তারপরে নতুন দেশ সমাজতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার কর্মকাণ্ড শুরু হয়েছিল এবং এই কর্মকাণ্ড খুব সরল লেখায় এগোয়নি। কারণ সমাজতন্ত্র আমরা কথায় কথায় বলি, কিন্তু কমরেড লেনিন দেখিয়েছিলেন সমাজতন্ত্র তো বাস্তবের মাটিতে তৈরি হবে। ইংল্যান্ডে বা ফ্রান্সের মতো দেশে সেখানে পুঁজিবাদ যে উন্নত, বিপ্লবের সময় তো রুশ দেশের পুঁজিবাদ এত উন্নত ছিল না, ওটাকে বলতো ব্যাকইয়ার্ড, পশ্চাৎভূমি, ব্যাকইয়ার্ড অফ ইউরোপিয়ান ক্যাপিটালিজম, ইউরোপীয় পুঁজিবাদের পশ্চাৎভূমি। সেই দেশে কি করে গড়ে তুলতে হবে, একটা পথ নিতে হবে, নতুন ধরনের পথ। কেউ তার আগে এই ধরনের পথের কথা শোনেনি। নিউ ইকোনমিক পলিসি, নয়া অর্থনৈতিক নীতি, যে নয়া অর্থনৈতিক নীতি দেখার পরে হই উঠে গেল, আরে এ তো শ্রমিকের ব্যবস্থা হচ্ছে না, এ তো দেখছি পুঁজিবাদ গড়ে উঠছে। অনেকে বলল, কমরেড লেনিন ব্যাখ্যা করলেন কোন দেশে সমাজতন্ত্র গড়ে তুলছে, রুশ দেশ, পিছিয়ে পড়া দেশ। এদেশে সমাজতন্ত্র গড়ে তুলতে গেলে আমাদের ঝুঁকি নিয়ে এমন পথ নিতে হবে যে পথে কিছুটা হলেও পুঁজিবাদের আবির্ভাব করতে পারে, কিন্তু সে পুঁজিবাদ সাময়িকভাবে রাষ্ট্রের নিয়ন্ত্রণে, কিন্তু এই পথ অতিক্রম, এই পথকে অস্বীকার করে আমরা এগোতে পারবো না। উনি বললেন ইট ইজ এ গ্যাং, ইট ইজ ওয়াকিং অন এ গ্যাংওয়ার। গ্যাংওয়ার মানে দেখবেন জাহাজ যখন তীরে বন্দরে এসে দাঁড়ায় একটা বড় দড়ি ফেলে দেয়, ওটাকে বলে গ্যাংওয়ার। ওটার উপর দিয়ে হাঁটতে হবে, হাঁটতে গিয়ে পাম্প ফসকে গেলে তলায় পড়তে হবে। এই ঝুঁকি আছে, কিন্তু এই ঝুঁকি ছাড়া উপায়, ওই ঝুঁকি নিয়ে বলে তারপরে তার উপরে দাঁড়িয়েই সমাজতন্ত্র এগোতে শুরু করলো, সমাজতান্ত্রিক নির্মাণ পরিচালিত হলো। এবং এটা ঠিকই, এই সমাজতান্ত্রিক নির্মাণ প্রক্রিয়া সেই সময় পৃথিবী কখনো তার আগে দেখেনি। তার আগে পুঁজিবাদের সব নমুনা ছিল, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, কিন্তু কয়েকদিনের মধ্যে ওই পিছিয়ে পড়া দেশটা সবাইকে টেক্কা দিতে শুরু করলো। স্টিল উৎপাদন কি দ্রুত সব দেশকে টেক্কা দিতে শুরু করলো, বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতি, কয়লা উত্তোলন, সমস্ত ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং, ইন্ডাস্ট্রি, শিল্প, ওদিকে কৃষি। সমস্ত বিজ্ঞানীরা বলেছিল সাইবেরিয়া তুন্দ্রা ভূমি, বরফ পড়ে থাকে, ওখানে কি চাষ হবে, কিন্তু কুমারী মাটির ঘুম ভাঙছে, ওখানেই বিজ্ঞানকে প্রযুক্ত করে তারা চাষ শুরু করল। তারপরে আজকে যে হইচই হয় ওই জেনেটিক সায়েন্স, সেই জেনেটিক সায়েন্সকে তারা সোভিয়েটে ওরাই দেখাল, কৃষির অগ্রগতি, এমনকি সংকর জাতের বীজ, এগুলো তো সমাজতন্ত্রেই বিশ্বের বুকে প্রথম তারা প্রমাণ করল। স্ট্যাকনোভাইট বলে একটা আন্দোলন শুরু হলো, অর্থাৎ শ্রমিক বলছে আমার যা দায়িত্ব আমি তার থেকে বেশি করব। তার আগে পুঁজিবাদী দুনিয়া অভ্যস্ত ছিল না এরকম আন্দোলন হতে পারে, অর্থাৎ শ্রমিকের যা উৎপাদনের দায়িত্ব বলছে আমি তার থেকে বেশি করব, সমাজতন্ত্র। এবং এইভাবে সমস্ত একটা পিছিয়ে পড়া দেশ শিল্প, কৃষি, শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি সর্বক্ষেত্রে অভাবনীয় অগ্রগতি ঘটাল। এবং সে অগ্রগতির ফলে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে তারা পরিণত হয়েছিল। আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি গৌরবোজ্জ্বল ভূমিকা। তারপরেও ভারতের মতো দেশগুলো স্বাধীনতার পর সবচেয়ে বেশি সাহায্যতেই সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের থেকে পেয়েছে। আবার বিশ্বের দেশে দেশে, আমাদের ভারত সহ বিশ্বের দেশে দেশে বিপ্লবী আন্দোলন
সমাজতন্ত্রের লড়াই, তাকে উৎসাহিত করা, তাকে মদত দেওয়া খুব বড় ভূমিকা নিয়েছে সোভিয়েত ইউনিয়ন। এবং যুদ্ধে সবচেয়ে বেশি ধাক্কা পড়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ওই দেশটার উপরে, কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে যুদ্ধের ধাক্কা সামলে তারা এগোতে শুরু করল। কোন দিকে না, আমি অন্য শিল্প, কৃষি ইত্যাদি বলেছি, কিন্তু যদি বলেন সিনেমাটোগ্রাফি, সিনেমা, আইজেনস্টাইন তো দেখালেন গোটা পৃথিবীকে যে সিনেমা বাস্তবতার প্রতিফলন কতখানি হতে পারে পৃথিবীতে। প্রথম যিনি দেখালেন গোটা দুনিয়াকে সিনেমার মাধ্যমে আইজেনস্টাইন। তারপরে খেলাধুলা, গেম, সমস্ত ক্ষেত্রে এত অগ্রগতি। আমাদের মতো দেশগুলোর পাশে কে দাঁড়িয়েছিল? সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন। আমাদের ওই বহুমুখী নদী পরিকল্পনা, সে বাকরানন্দ থেকে শুরু করে স্বাধীনতার পর, তারপরে ধরুন এই হিন্দুস্তান অ্যারোনটিক্স থেকে শুরু করে, তারপরে এই যে স্টিল অ্যান্ড মানে আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরিজগুলো, এই সমস্ত ক্ষেত্রে অভিজ্ঞতা কি? সমাজতন্ত্র যে সাহায্য করেছে সেখানে কোনো শর্ত আরও কিছু ছিল না, যেখানে পুঁজিবাদ করেছে নানা শর্ত। কিন্তু এত সাফল্যের পরেও আমরা জানি 1991 মানে 74 বছর পর সমাজতন্ত্রের বিপর্যয় হয়েছিল। সেই সমাজতন্ত্র যা দেখে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মার্ক্সবাদী ছিলেন না, তিনি বলছেন ওরা এক নতুন যুগের সন্ধান দিয়েছে, ওরা এক নতুন সম্ভাবনার দ্বার প্রান্তে মানব সভ্যতাকে পৌঁছে দিয়েছে। বিশ্বকবি বলছেন ওই দেশ মাত্র 13 বছরের সমাজতন্ত্রকে দেখে উনি বলছিল। কিন্তু তার প্রথম, কিন্তু আমরা মার্ক্সবাদী, লেনিনবাদী, আমরা ওই মার্ক্সীয় বিজ্ঞান বা সমাজ বিজ্ঞানকে ব্যবহার করে ওই কারণগুলোকে আমরা চিহ্নিত করেছি বিশ্ব কমিউনিস্ট আন্দোলন। কেন এই বিপর্যয়? সেই বিপর্যয়ের কারণ রচনা আছে, আমাদের পার্টির দলিল আছে, নিশ্চয়ই পড়েছেন, পড়া উচিত। একদিকে মার্ক্সীয় মতবাদ থেকে গুরুতর বিচ্যুতি হয়েছিল ওই সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি, সংশোধনবাদ পার্টিটাকে গ্রাস করেছিল এবং এই মার্ক্সীয় মতবাদ থেকে বিচ্যুত হওয়ার ফলে গোটা সমাজতান্ত্রিক নির্মাণ প্রক্রিয়া, অর্থাৎ পুঁজিবাদ তার পতন ঘটে সমাজতন্ত্র, কিন্তু সমাজতন্ত্র তৈরি হলেই ওটা শক্তিশালী হয় না। নিরন্তর পুঁজিবাদী দুনিয়া, সাম্রাজ্যবাদী ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়ে গড়ে তুলতে হয় সমাজতন্ত্রকে এবং শ্রেণী সংগ্রামের ধারাকে, তাকে আরো শক্তিশালী করেই একমাত্র সমাজতন্ত্রকে রক্ষা করা যায় ষড়যন্ত্র মোকাবিলা করে। এই যে বিপ্লবী সতর্কতা, সেই বিপ্লবী সতর্কতা গুরুতরভাবে দুর্বল, এমনকি বিপ্লবী মতাদর্শ, সেই মতাদর্শ পার্টির অভ্যন্তরে দুর্বল। এর পরিণতি হল সমাজতন্ত্র যে গণতন্ত্র, কারণ সত্যি তো সোভিয়েত ইউনিয়নের আগে এই গণতন্ত্র মানুষ দেখেনি। পুঁজিবাদী গণতন্ত্র মানে ভোট দাও, সরকার বড়, কিন্তু গণতন্ত্র কখনই প্রাসঙ্গিক হয় না, পরিপূর্ণতা পায় না যদি মানুষের খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার, বাসস্থানের অধিকার, স্বাস্থ্যের অধিকার, এগুলো যদি সুনিশ্চিত না হয় কি গণতন্ত্র? একমাত্র সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন দেখাবে যে প্রকৃত গণতন্ত্রের রূপ কি হতে পারে। মহিলাদের ভোটাধিকার পৃথিবীতে প্রথম স্থাপন করেছিল সমাজতন্ত্র। গ্রেট ব্রিটেন পুঁজিবাদী গণতন্ত্রের বড়াই করে, কিন্তু ওদেরও আগে ওরাও ভোটাধিকার মহিলাদের প্রতিষ্ঠা করতে পারেনি। সমাজতন্ত্র দেখিয়েছিল মহিলাদের অধিকার, পুরুষ নারী সমান অধিকার সর্বক্ষেত্রে, কাজে, শিক্ষায়, রাষ্ট্র পরিচালনায়, সর্বক্ষেত্রে, এবং সমস্ত জাতি সমান অধিকার। যা সেইগুলো, সেই যে সমাজতান্ত্রিক ব্যবস্থা, ওই যে মতাদর্শগতভাবে বিচ্যুতির ফলে এই সমস্ত ক্ষেত্রগুলো, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রটাই দুর্বল হল, সমাজতান্ত্রিক গণতন্ত্রটা দুর্বল হয়ে গেল। আর এই সমাজতান্ত্রিক গণতন্ত্র দুর্বল হলো বলি রাষ্ট্রের সঙ্গে জনগণের দূরত্ব তৈরি হলো, মানে সমাজতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে জনগণের দূরত্ব। এমনকি যাদের রাষ্ট্র, শ্রেণী, শ্রমিক শ্রেণীর রাষ্ট্র, সেই শ্রমিক শ্রেণীর সঙ্গে রাষ্ট্রের দূরত্ব তৈরি হল। এমনকি কমিউনিস্ট পার্টির অভ্যন্তরে নেতৃত্ব এবং পার্টির সদস্যদের মধ্যে দূরত্ব। আর
যে সমাজতন্ত্র টিকে থাকার সমাজতন্ত্র টিকে থাকা শুধু না, নিরন্তর শক্তিশালী হওয়ার অন্যতম প্রধান ভিত্তি হল মতাদর্শের চর্চা। গোটা জনগণের মধ্যে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সম্পর্কে ঘৃণা, সেই ঘৃণা অনবরত গড়ে তোলা। হ্যাঁ, এটাও দুর্বল। সব বিচারেই সমাজতন্ত্র ভিতর থেকে দুর্বল। এর ফলে বাইরের সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র আর দেশের মধ্যে যারা ক্ষমতা থেকে ৭৪ বছর আগে হটে গেছিল, যারা নোক দাঁড়টা লুকিয়ে বসেছিল, তারা উৎসাহিত হল, শক্তি অর্জন করল, প্রতিবিপ্লব জয় হল। এই শিক্ষা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা। অর্থাৎ সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে মতাদর্শগত বিচ্যুতির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করে সমাজতন্ত্রকে আরো শক্তিশালী করে কি করে এগিয়ে যেতে হবে, এই শিক্ষা অর্জন করেছে গোটা বিশ্বের বিপ্লবী আন্দোলন। আজকে একবিংশ শতাব্দীতে এই সমাজতন্ত্রের লক্ষ্যের লড়াই, সেই লড়াই এই শিক্ষা থেকে শিক্ষিত হয়ে নতুনভাবে শক্তি অর্জন করে এগোচ্ছে। কিন্তু এটা ঠিকই, যখন সমাজতন্ত্রের বিপর্যয় ঘটেছিল 1991, পুঁজিবাদের কি উল্লাস গোটা বিশ্বে। পুঁজিবাদ সাম্রাজ্য, ওদের আবার সব কলমচি আছে যারা ওদের টাকা নিয়ে সব বুদ্ধিজীবী। একজন ছিলেন ফ্রান্সিস ফুকুয়ামা, তিনি লিখলেন, ইট ইজ দ্য এন্ড অফ দ্য হিস্ট্রি, এটা ইতিহাসের শেষ, আর ওই সব সমাজতন্ত্র ইত্যাদি হবে। বার্লিন দেওয়ালের পতন, ভেঙে ফেলা হবে। কিন্তু তারপর কেটে গেছে আজকে 30 বছর। ঘটনা কি? যারা পুঁজিবাদের উল্লাস করেছিলেন তারা আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে? আজকে বিশ্ব পুঁজিবাদের প্রবক্তারা কার্ল মার্কসের ক্যাপিটালটা উল্টাচ্ছেন, কারণ বলছেন ওই মানুষটাই এই সংকটের থেকে মুক্তির পথ কি দেখিয়েছিল। তারাও বলছেন তারা এড়িয়ে যেতে পারছেন। ওই আপনার ভ্যাটিকানের পোপ, ওই 1999-2000 সালে তিনি বললেন, আমার ক্যাপিটালটা আমাকে জোগাড় করে দেবেন। তো কি শুনছি, এই সংকট থেকে নাকি বাঁচার রাস্তাটা ওই বৃদ্ধ মানুষটাই দেখিয়েছিলেন। অর্থাৎ মার্কস তাদের প্রাসঙ্গিকতাকে অস্বীকার করতে পারছে। আর আজকে 30 বছর কেটে যাওয়ার পর আজকে অবস্থা কি? আজকে সারা পৃথিবীর যদি ইতর নেই যে আমরা এখন কোভিড মহামারীর মধ্যে দাঁড়িয়ে ভয়ঙ্কর। একমাত্র 1918-তে ফ্লু হয়েছিল এইরকম প্যান্ডেমিক, তাতে 5 কোটি মানুষ মারা গেছিলেন, 25 কোটি মানুষ সংক্রমিত হয়েছিলেন 1918। সেই সময়ের ইতিহাসটা কি? সেই সময়ের ইতিহাস হচ্ছে একটিমাত্র দেশ সমাজতন্ত্র 1 বছর বয়স। পৃথিবীর মানুষ দেখেছিল কি করে মোকাবিলা করতে হয়। সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, তাকে ধরে জনগণের স্বাস্থ্য সুরক্ষিত করবার দায়িত্ব রাষ্ট্র কর্তৃক গ্রহণ করবার মধ্যে দিয়ে তারা দুনিয়াতে একটিমাত্র দেশ, তারা এই ফ্লুকে মোকাবিলা করেছিল। আজকেও দেখুন, তাকিয়ে দেখুন, এই যে একটা ভয়ঙ্কর অতিমারিতে আজকে সারা পৃথিবীর সব দেশ, এখন তো আবার বলছে থার্ড ওয়েভ, তৃতীয় ধাক্কা আসতে পারে। আজকেও দেখছিলাম, কালকেও দেখছিলাম। হালকা করে নেবেন না, এইসব মাস্ক সব আমাদের গুরুত্ব দিতে হবে। কিন্তু দেখুন, পুঁজিবাদী দেশগুলোতে অতিমারিকে মোকাবিলা আর সমাজতান্ত্রিক দেশ দুটো সম্পূর্ণ ভিন্ন চিত্র। আজকে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত বা মারা গেছেন কোথায়? পুঁজিবাদী দুনিয়া, আমেরিকা, ইটালি, ইংল্যান্ড, ফ্রান্স, ভারতও কম যাচ্ছে না। অথচ এই সময় প্রথম ধাক্কা দিয়েছিল এই যে ভাইরাস চীনে, কিন্তু তারা সঙ্গে সঙ্গে বিশ্ববাসীকে প্রথম এই ভাইরাস সম্পর্কে সচেতন করেছিল চীন। তারপরে নিজের দেশের মানুষগুলোকে ব্যাপক ছড়িয়েছিল, কিন্তু তারা প্রথমে মৃত্যুহারকে আটকাল, তারপরে ক্রমান্বয়ে সংক্রমণকে মোকাবিলা করে, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, অন্য তারপরেও তাকে মোকাবিলা করে, এবং তার সঙ্গে বিজ্ঞান, রাষ্ট্র ব্যাপক টাকা খরচ করে যে মানুষের এই সময় অসুবিধে হচ্ছে তাকে রক্ষা করার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করুন। তার যাতে খাদ্য, এই সময় তো খাদ্যটা প্রয়োজন, পুষ্টিকর সরবরাহ করো রাষ্ট্র থেকে।
তার সঙ্গে বিজ্ঞানকে ব্যবহার করো, ভ্যাকসিন তৈরি করো। পৃথিবীতে সবচেয়ে বেশি ভ্যারাইটি, নানা ধরনের ভ্যাকসিন তৈরি করতে পেরেছে চীন, এবং ওদের প্রশংসা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওরা তো পুঁজিবাদী দুনিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়, সাম্রাজ্যবাদীরা নিয়ন্ত্রণ করে। তারা পর্যন্ত বলছে সবচেয়ে সাকসেসফুলি, সাফল্যের সঙ্গে ওরাই মোকাবিলা করতে পেরেছে এখনো। এবং নিজের দেশ শুধু না, বিশ্বের বিভিন্ন দেশে টিকা, ভ্যাকসিন সবচেয়ে বেশি পাঠিয়েছে চীন, এখনো পাঠাচ্ছে। যে কোনো দেশকে বলছে উই আর রেডি, আমরা আছি, বলুন আমরা সরবরাহ করব। এই যে ফারাক, ভিয়েতনাম, কিউবা এবং পুঁজিবাদী দুনিয়ায় ঠিক ভিন্ন। আমাদের ভারতের দিকে দেখুন, সরকার এমনকি টিকার দায়িত্ব পর্যন্ত পরিপূর্ণভাবে গ্রহণ করল না। যখন শুরুতে সবাই বলছেন আপনারা দিন বিনা ব্যয়, ফ্রি অফ কস্ট, কিছুতে না, এবং তারপরে টিকার ব্যবস্থা করুন। এখনো সেদিন নরেন্দ্র মোদী খুব উল্লাস করেছে, ভারতে 100 মানুষকে 100 কোটিকে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবটা কি? ভারতের ডবল ডোজ টিকা পেয়েছে এখনো ভারতীয় জনগণের 30%ও না। 30% মানুষ এখনো ডবল ডোজের টিকা পাননি। এই হচ্ছে অবস্থা। কারণ আমাদের মতো দেশে গোটা স্বাস্থ্য ব্যবস্থা বেসরকারি, আর তার সঙ্গে গোটা স্বাস্থ্য তো মুনাফা নিয়ে ব্যস্ত, তাই পুঁজিপতিদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে, কর্পোরেটদের হাতে। এই হচ্ছে ফারাক, এবং একই চিত্র গোটা বিশ্ব পুঁজিবাদ। এটাই তো ফারাক সমাজতন্ত্রের সঙ্গে পুঁজিবাদ। এবং বেকারি, মন্দা, অভাব, বৈষম্য, দারিদ্র, গৃহহীনতা, বুভুক্ষা সবকিছু আজকে বিশ্বের এমন কোনো দেশ পাবেন না। আমেরিকা বিশ্ব পুঁজিবাদের 1 নম্বর দেশ, ওদের দেশ সহ এমন কোনো দেশ পাবেন না যেখানে এই সমস্যা নেই। আজকের এই মুহূর্তে বিশ্ব পুঁজিবাদ সেই 2008 সাল থেকে একটা সংকট তৈরি হয়েছিল। 2008 এই সংকটটা নিয়ে আমি আলোচনায় যাব না, কিন্তু এটা আলোচনার জন্য, বোঝার জন্য আজকের বিশ্ব পুঁজিবাদকে এটা খুব গুরুত্বপূর্ণ। এটার নাম দেওয়া হয়েছিল সাবপ্রাইম ক্রাইসিস। অর্থাৎ পুঁজিবাদ নিজেকে রক্ষা করার জন্য যখন উৎপাদন করে পণ্য বিক্রি হচ্ছে না, মন্দায় জড়িয়ে গেছে, এই মন্দায় জড়িয়ে যাওয়া পুঁজিবাদকে রক্ষা করার জন্য, বাজার সচল করার জন্য ঋণের রাস্তা নিয়েছিল সরকার। বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে জনগণের হাতে ঋণ দাও, যাতে জনগণ বাড়ি কেনে, গাড়ি কেনে, ঋণ পেয়ে সহজ শর্তে ঋণ, ইজি ইনস্টলমেন্ট। কিন্তু তারপরেও সহজটা কঠিন হয়ে গেল। শেষ অবধি একটা সময় গিয়ে যাদের ঋণ দেওয়া হয়েছে তারা ঋণ শোধ করতে পারল না। তার ফলে সমস্ত আর্থিক সংস্থাগুলো লাল বাতি জ্বালিয়ে দিল, ভেঙে পড়লো। আর এরাই হচ্ছে পুঁজিবাদের মূল ভিত্তি। গোটা বিশ্ব পুঁজিবাদ মুখ থুবড়ে পড়ল ওই 2008 ওই সংকট, সাবপ্রাইম ক্রাইসিস। অর্থাৎ সস্তায় ঋণের নাম করে যে পথ, তার পরিণতিত এই সংকট। এবং সেই সময় বিশ্বের বিভিন্ন দেশে, আমেরিকা থেকে শুরু করে ভারত, একদম হোঁচট খেয়ে গেছিল ভয়ঙ্করভাবে। বলা হয়েছিল বিশ্ব পুঁজিবাদে এত বড় সংকট ইতিপূর্বে আসেনি। ওরা বাঁচার জন্য যে পথ দিল, তার মোদ্দা কথা হচ্ছে সংকটগ্রস্ত পুঁজিপতিগুলোকে বাঁচাও। সংকটগ্রস্ত পুঁজিপতিকে বাঁচাতে গিয়ে রাষ্ট্রীয় কোষাগার, ভারত তার নিজের কোষাগার, ভারত সরকার, আমেরিকা তার কোষাগার থেকে এই কর্পোরেটদের বাঁচাবার জন্য ঢালাও টাকা দিল। আর এর ফলে যে কোষাগার শূন্য হলো, এটা পূরণ করার জন্য জনগণের উপরে বোঝা বাড়াল। এটার ইংরেজিতে একটা নাম ছিল অস্টেরিটি মেজার্স। অর্থাৎ জনগণের শিক্ষায় যে সাবসিডি ছিল কমিয়ে দাও, স্বাস্থ্যের সাবসিডি বাতিল করো, খাদ্যের সাবসিডি বাতিল করো, রেশন ব্যবস্থা ইত্যাদি সস্তায় খাদ্য তুলে দাও। অর্থাৎ এই সমস্তভাবে এটি সবই বলা হলো অস্টেরিটি মেজার্স, পুঁজিপতিদের রক্ষা করার জন্য। এটাই তো পুঁজিবাদ। এবং 2008 থেকে আজকে 2021, 13 বছর কেটে গেছে। বিশ্ব পুঁজিবাদ এই সংকট থেকে বেরোতে পারে। যেই জন্য আজকের গোটা বিশ্ব পুঁজিবাদী দেশগুলোতে যে সংকটের যে লক্ষণগুলো, সংকটের লক্ষণ বেকারি বাড়ছে। শুধু কোভিড পরিস্থিতিতে ভারতে দেশের সরকারের হিসেব গোপন করে রেখেছিল, বেরিয়ে গেছে। 14 কোটি মানুষ কাজ হারিয়েছে, 14 crore, 14 কোটি শুধু কোভিডে। গৃহহীনতা, বুভুক্ষা, ভারত বলছি সারা বিশ্বে ভয়ঙ্কর অবস্থায় তৈরি হয়েছে।
একদিকে জনজীবনের সংকট, মানুষের অস্তিত্বের সংকট, অর্থনৈতিক সমস্যা সমস্ত দেশে বাড়ছে। এর ফলে মানুষেরও ওরা করছে কি, সমস্ত বোঝা তো মানুষের উপরে চাপিয়ে দিয়েছে এবং দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষের আজকে লড়াই চলছে। এবং সেই লড়াইয়ের জন্য মানুষ নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের পথ ধরছে। আমাদের দেশ বলে না, সারা পৃথিবীর দিকে তাকান, আফ্রিকায় একের পর এক ঘটনা ঘটছে। এই কিছুদিন আগে সুদান, একদিকে ডিক্টেটর, রাষ্ট্রনীতি ক্ষমতা নিজের হাতে নিচ্ছে, তার বিরুদ্ধে আফ্রিকা, জনগণের ক্ষোভ, জনগণের লড়াই সারা পৃথিবীতে। এই অবস্থায় আজকে পুঁজিবাদী সরকার করল, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী সরকার করল। তারা এতদিনকার যে দক্ষিণ পন্থা, পুঁজিবাদ মানে দক্ষিণ পন্থা, পুঁজিবাদ আমরা জানি বামপন্থার দক্ষিণ পন্থার মূল ফারাক। বামপন্থা হল পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে, আর দক্ষিণ পন্থা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থাকে রক্ষা করা। কিন্তু আজকে আর পুঁজিবাদ ওই দক্ষিণ পন্থা ধরে টিকতে পারছে না। আজ তাকে অতি দক্ষিণ পন্থা, এক্সট্রিম রাইট ইংরেজিতে বলছে, অতি দক্ষিণ পন্থার রাজনীতি নিতে হচ্ছে। আমরা দেখছি ভারতের বুকে আজকে মোদী, এরাই আজকে ভারতীয় কর্পোরেটদের একমাত্র রক্ষাকর্তা। একদিকে কর্পোরেটের হাতে শুধু টাকার হাতে এয়ার ইন্ডিয়া তুলে দেওয়া হলো, ওই বিশাল পরিমাণ সম্পত্তি অল্প টাকায় জলের তলে দিয়ে দেওয়া হলো। রেল স্টেশন ইত্যাদি, রেলওয়ে সব তুলে দেওয়া হচ্ছে কর্পোরেটদের হাতে, জনগণের টাকায় তৈরি সম্পদ। তাহলে এই নরেন্দ্র মোদী, RSS এর দ্বারা পরিচালিত বিজেপি, এরা অতি দক্ষিণপন্থী রাজনীতি, এরা আজকে সরকার পরিচালনা করছে। আজকে সারা পৃথিবীতে পুঁজিবাদী ব্যবস্থায় অতি দক্ষিণপন্থী সরকারগুলো তৈরি হচ্ছে। এবং অতি দক্ষিণপন্থা এরা মানুষকে, অতি দক্ষিণপন্থার রাজনীতি মানে আমরা ভারতের বুকে দেখেছি, ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভাজন, হিন্দু মুসলমান ধর্মের নাম করে বিভাজন, মেরুতি মানুষের ঐক্যে ফাটল দেওয়া, সরকারের পক্ষ থেকে প্রত্যক্ষভাবে ধর্মকে তারা আজকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে। এই নাগরিকপন্থী, CA, NPR ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ মানুষের ধর্মের নামে মানুষের বিভাজন করো। আবার কোনো জায়গায় জাতপাতের প্রশ্ন, সেই নানা ধরনের উঁচু জাত, নিচু জাত, আদিবাসী, দলিত, এইভাবে ভাগাভাগি করে দাও। এরকম নানাভাবে আজকে আমরা দেখছি এই অতি দক্ষিণপন্থা বিভাজনের রাজনীতি রয়েছে। আর আইডেন্টিটি পলিটিক্স, অর্থাৎ আত্মপরিচয়ের রাজনীতি, এটাও আজকে একটা রাজনীতি হয়ে গেছে। এটাকে ব্যবহার করে মানুষের বিভাজন সূক্ষ্মভাবে আরো বৃদ্ধি করা হচ্ছে, যাতে ঐক্যবদ্ধভাবে মানুষের প্রতিরোধ না গড়ে উঠতে পারে। এই হচ্ছে পরিবেশের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে ইতিবাচক দিক হল বামপন্থা এত আক্রমণের মধ্যে, কারণ আজকে দক্ষিণপন্থীরা তাদের হাতেই রাষ্ট্রযন্ত্র, তাদের হাতেই সমস্ত কিছু প্রচার যন্ত্র, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, যা বলবেন, ওরা নিরন্তর দক্ষিণপন্থার পক্ষে প্রচার করছে। বামপন্থা বিশেষ করে মার্ক্সবাদী বিপ্লবী মতাদর্শের বিরুদ্ধে লাগাতার, এই যে পশ্চিমবাংলাতে দেখছেন আমাদের পার্টির বিরুদ্ধে, বামপন্থীদের বিরুদ্ধে কত রকম মিথ্যে কুৎসা, কত রকম মিথ্যে কুৎসা, শুধু একমাত্র মরিচাকে কেন্দ্র করে কত কুৎসার অভিযান চলবে, এরকম অনেক আছে। লক্ষ্যটা হলো মানুষকে বামপন্থা থেকে সরিয়ে দাও, ওরা ভয় পায় বামপন্থাকে। কিন্তু আজকে সেই বামপন্থার পক্ষে দাঁড়িয়ে লড়াইটাও চলছে একটু প্রতিকূল অবস্থায়, কিন্তু বামপন্থীরা, কারণ বামপন্থীরাই প্রকৃত আগামী ভবিষ্যৎ নির্ভর করছে বামপন্থীদের উপর। তারা সেই জন্যই অতি দক্ষিণ পন্থার রাজনীতিকে মোকাবিলা করে বিশ্বের দেশে দেশে লড়াই করছে। আমাদের দেশে, আমাদের রাজ্যে সেই লড়াই চলছে এবং এই লড়াই আমরা আজকে চালাচ্ছি। লড়াই এই মুহূর্তে আমাদের দেশে আপনারা জানেন, আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, ভারতের শ্রমিক শ্রেণীর বিপ্লবী পার্টি, আমরা ইতিমধ্যেই আমাদের পার্টি, আমরা জানি আমাদের পার্টির লক্ষ্যটা হল ভারতের বুকে সমাজতন্ত্র, শোষণহীন ব্যবস্থা। সমাজতন্ত্রের মধ্যে দিয়ে মানব সমাজ এগোবে সাম্যবাদের দিকে। আমি আপনাদের অনুভূতি নিয়ে একটু গলা ভেজাচ্ছি, এগোবে সাম্যবাদের দিকে। কিন্তু মার্ক্সীয় মতবাদ বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র, এটা শূন্যে প্রয়োগ হয় না, বাস্তবের মাটিতে প্রয়োগ হয়। এবং
মার্ক্সীয় মতবাদ প্রয়োগ হয় বাস্তব পরিস্থিতি অনুসারে। যেমন ভারতের বুকে সমাজতন্ত্রে যেতে গেলে, ভারতের বুকে গণতান্ত্রিক বিপ্লব যেটা অসমাপ্ত, সে অসমাপ্ত গণতান্ত্রিক বিপ্লব ভারতে সমাপ্ত করতে হবে, না হলে সমাজতন্ত্রের দিকে যাওয়া যাবে না। এই অসম্পূর্ণ গণতান্ত্রিক বিপ্লব ভারতের শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, এটাকেই বলা হচ্ছে জনগণতান্ত্রিক বিপ্লব। সেই জনগণতান্ত্রিক বিপ্লবই ভারতের সমাজতন্ত্রের রাস্তা উন্মুক্ত করে দেবে। সেই লক্ষ্য নিয়ে আমরা ভারতের বুকে সমস্ত মানুষ, শ্রেণীর ঐক্য, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক কৃষকের মজুরের ঐক্য, অন্যান্য গণতান্ত্রিক মানুষের ঐক্য গড়ে তুলে এগোতে হবে। এবং সেই পথে এগোতে গেলে প্রথমে বাম গণতান্ত্রিক সমস্ত শক্তিকে এক জায়গায় আনতে হবে, না হলে শ্রেণী শক্তির ভারসাম্য পাল্টাবে না। এই যে শ্রেণী শক্তির ভারসাম্য শাসকদের অনুকূলে, শাসকদের অনুকূলে ভারতে, তা পাল্টাবে না যদি আমরা বাম গণতান্ত্রিক সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারি। এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি, এবং সেই লক্ষ্য নিয়ে এগোতে গিয়ে এক একটা সময় এক এক ধরনের কৌশল নিতে হয়। আমাদের পার্টি যখন এর আগে 22তম পার্টি কংগ্রেস করলো 4 বছর আগে, 2018 সালের এপ্রিল মাসে হায়দ্রাবাদে 22তম কংগ্রেস করেছিল। এই মুহূর্তে আমাদের বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে গেলে প্রথমে সবচেয়ে বড় বিপদ ওই ফ্যাসিস্ট চরিত্রের RSS দ্বারা পরিচালিত বিজেপি কেন্দ্রের সরকারে আছে। একে হারাতে হবে, একে না হারাতে দেশের সরকার থেকে হটাতে হবে। এটাই প্রাইম টাস্ক, প্রধানতম কর্তব্য। এটা সম্পূর্ণ করেই আমাদের এগোতে হবে। তাহলে এই কথা বলা হয়েছিল যে সমস্ত বিজেপি বিরোধী শক্তিকে এক জায়গায় আনতে হবে। এটা কি পশ্চিমবাংলার পরিস্থিতিতে কি হবে? আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটি বলেছিল যে সর্বভারতীয় ক্ষেত্রে যা কর্তব্য, পশ্চিমবাংলায় একদিকে কেন্দ্রের বিজেপি সরকার আর পশ্চিমবাংলার মাটিতে চরম স্বৈরাচার, চরম দুর্নীতি পরায়ণ একটি সরকার, চরমতম বামপন্থী বিরোধী। সুতরাং বাংলার মাটিতে বিজেপি এবং তৃণমূল দুই শক্তিকে পরাস্ত করতে হবে, এবং এই দুয়ের বিরুদ্ধে যারাই লড়তে চায় সবাইকে ঐক্যবদ্ধ করে বাংলার মাটিতে সংগ্রামে এগোতে হবে। সারা ভারতের প্রয়োজনে পশ্চিমবাংলার নির্দিষ্ট পরিস্থিতিতে এই পথ আমাদের, আমরা এই পথ নিয়ে আমরা এগোচ্ছি। হ্যাঁ, আপনি বলতে পারেন আমরা ভোট পাচ্ছি না। হ্যাঁ, হতেই পারে আমরা আমাদের কথা তুলে ধরতে পারছি না। আমাদের বামফ্রন্ট সরকারের 34 বছরের ঐতিহাসিক কাজগুলোকে, সেগুলোকে মানুষের মুখ থেকে সরিয়ে দাও, প্রচারকে ব্যবহার করে, প্রচার যন্ত্রকে কাজে লাগিয়ে, আর মিথ্যে কুৎসা হাজারবার নানাভাবে প্রচারিত করো। হ্যাঁ, যারা জানে না তারা প্রভাবিত হচ্ছে। আর আমাদের মানুষের কাছে যাওয়ার সবচেয়ে বড় হাতিয়ার আমাদের পার্টি। সে পার্টি সংগঠনের ঘাটতি, দুর্বলতা, যার ফলে দক্ষিণপন্থা বাংলার মাটিতে, অতি দক্ষিণপন্থা, তারা আজকে ভাগ বাটোয়ারা করে নিয়ে পশ্চিমবাংলা আজকে বাইনারি পলিটিক্স, যেন দুটো দলের রাজনীতি, হয় তৃণমূল অথবা বিজেপি। মানুষকে এইভাবে বোঝানোর চেষ্টা চলছে নানাভাবে, প্রচার যন্ত্রকে ব্যবহার করে। আমাদের ঘাটতি, তার জন্য একে মোকাবিলা করে যেভাবে এগোনো উচিত সাময়িকভাবে আমরা পারছি না। ওটা বড় কথা না, পারছি না, পারতে হবে। ভবিষ্যৎ কমিউনিস্টরা ছাড়া, যদি বলেন বামপন্থা ছাড়া ভারতের কোনো ভবিষ্যৎ নেই। ফিডেল কাস্ট্রো চীনের বিপ্লবের কিউবা বিপ্লবের অভিসংবাদী নেতা একটা কথা বলতেন, মানে একমাত্র ভবিষ্যৎ মানব সভ্যতার সমাজতন্ত্র ছাড়া মানব সমাজের ভবিষ্যৎ নেই। তেমনি ভারতের বুকে এই মুহূর্তে বামপন্থীরা যে নীতির ওপরে দাঁড়িয়ে শ্রমিক, কৃষক, খেটে খাওয়া মানুষ, ভারতের সমস্ত জনগণ, ছাত্র, যুব, মহিলা, এদিকে ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, ধর্মনিরপেক্ষতা, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ভারতের বহুত্ববাদ, এই সব কিছুকে রক্ষা করার লক্ষ্য নিয়ে সঠিক নীতির উপরে দাঁড়িয়ে রাজনীতি একমাত্র তো বামপন্থী রাজনীতি। সেই বামপন্থী রাজনীতি ছাড়া ভারতের ভবিষ্যৎ থেকে সেই বামপন্থী রাজনীতিকে আরো শক্তিশালী। হ্যাঁ, বাংলার মাটিতে আমরা সাময়িক দুর্বলতা অতিক্রম করতে হবে। এই যে আমরা পার্টি সম্মেলনগুলো করছি, আমাদের পার্টির জীবনে তো সম্মেলন খুব গুরুত্বপূর্ণ।
পার্টি গঠনতন্ত্র বলছে আমাদের পার্টির সর্বোচ্চ সংস্থা হচ্ছে সম্মেলন, দ্য হাইয়েস্ট বডি, ওটাই হচ্ছে সম্মেলন। সর্বভারতীয় পার্টি কংগ্রেস, রাজ্যের ক্ষেত্রে রাজ্য সম্মেলন, জেলার জেলা সম্মেলন, এরিয়ার এরিয়া সম্মেলন। এই সম্মেলনগুলোর এবার এখন লক্ষ্য আমাদের কোন লক্ষ্য নিয়ে করছি এবার? একদিকে পরিস্থিতি উপযোগী ভূমিকা, আন্দোলন সংগ্রাম আরো তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর করবার ক্ষেত্রে ঘাটতি দুর্বলতাগুলো আমরা পর্যালোচনা করে যাতে এই ঘাটতি দুর্বলতা থেকে পার্টিটাকে মুক্ত করা যায়, এটা অন্যতম বিষয়বস্তু আলোচনা। আলোচনার বিষয়বস্তু মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ বৃদ্ধি করা, এর জন্য গণসংগঠনগুলোকে আরো সচল করা, শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন, কৃষকদের জন্য কৃষক সংগঠন, ক্ষেত্রমজুরদের সংগঠন, মহিলা সংগঠন, ছাত্র, যুব, বুদ্ধিজীবী ইত্যাদি ইত্যাদি যা আছে, সেই গণসংগঠনের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক। অথচ গণসংগঠনের ব্যাপক দুর্বলতা, কি করে সেই গণসংগঠন দুর্বলতা অতিক্রম করতে পারে, সঠিক ধারা এটাকে পরিচালনা করা। তার সঙ্গে পার্টি দাঁড়িয়ে আছে মতাদর্শের ওপরে। ওই মতাদর্শের আলোচনা যদি কম হয়, মতাদর্শটা দুর্বল হয়ে গেলে আর যাই হোক কমিউনিস্ট পার্টি হয় না। সেই মতাদর্শগতভাবে পার্টিকে আরো কি করে মজবুত করা যায় এবং জনগণের সব অংশের সঙ্গে আরো আরো নিবিড় সম্পর্ক, অর্থাৎ গণ লাইন সম্পন্ন প্রকৃত বিপ্লবী পার্টি কি করে গড়ে তুলতে পারি, এর মধ্যে দিয়ে আজকের পরিস্থিতিকে আমরা মোকাবিলা করতে পারি, এটাই তো এবারে সম্মেলনের মূল আলোচ্য বিষয়। আর এটার জন্যে পার্টিটাকে আরো ঐক্যবদ্ধ করতে হবে। সে ঐক্যবদ্ধ পার্টি আজকের সমস্ত চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, এটাই তো আমরা এই লক্ষ্য নিয়ে সম্মেলন করছি। অর্থাৎ আজকের পরিস্থিতিতে যা আমাদের উপরে দায়িত্ব, পশ্চিমবাংলার মাটিতে বিজেপি এবং তৃণমূলের মতো দুই ভয়ঙ্কর শক্তিকে মোকাবিলা করো। গণসমর্থন আমাদের হ্রাস পেয়েছে, পুনরায় এটাকে বৃদ্ধি করতে হবে। বিশেষ করে শ্রেণী, ক্লাস এবং জনগোষ্ঠীর বিভিন্ন অংশ, সামাজিক অংশ, দলিত, আদিবাসী, মহিলা ইত্যাদি এদের সমর্থন আরও বৃদ্ধি করা। কেন কমবে? এই বৃদ্ধি করা সব কিছুই নির্ভর করছে নিশ্চিতভাবে ঐক্যবদ্ধ বামপন্থী শক্তি, বামপন্থী আন্দোলন, কিন্তু সব কিছুর মূল হচ্ছে পার্টি। সেই রুশ বিপ্লব, নভেম্বর বিপ্লবের যদি শিক্ষা বলেন, ওই আমি আগেই বলেছি পার্টিটা গড়ে উঠেছিল কমরেড লেনিনের হাতে। তার নেতৃত্বই বলশেভিক পার্টি, একটা লৌহতৃণ পার্টি গড়ে উঠেছিল। ওটাই সবচেয়ে বড় সম্পত্তি, যার ফলে বিপ্লবী প্রবাহে অনেক ঘাত প্রতিঘাত সবকিছুকে মোকাবিলা করে তারা এগোতে পেরেছে। আজকে মনে রাখতে হবে এই মুহূর্তে, এই আজকের পরিস্থিতি কি বাংলার মাটিতে কি ভারতে মোকাবিলা করতে হবে এবং মোকাবিলার রাজনীতি, মতাদর্শ, বক্তব্য, সঠিক লাইন এই কমিউনিস্টদেরই আছে। এসব আমরা পার্টি কংগ্রেস থেকে আলোচনা করে আজকের যে আমাদের রণকৌশল আমরা স্থির করব, দ্য পলিটিক্যাল লাইন, এটা আমরা স্থির করবো এবারে পার্টি কংগ্রেস থেকে আজকের আগামী দিনের জন্য। কিন্তু সেই কাজ করতে গিয়ে আমাদের যেটা বলছি যে পার্টি তার শক্তি বৃদ্ধি করা। তাহলে এই সময়টাকে নভেম্বর বিপ্লবের আলোচনা থেকে বর্তমান সময়ে সারা পৃথিবীতে, আমাদের ভারতে, আমাদের পশ্চিমবাংলায় সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের কাছে বলেছি। কিন্তু খালি আলোচনাটা বড় কথা না, মূল কথা হল এই সময় শুধু নেতিবাচক না, অনেক ইতিবাচক সম্ভাবনার সামনে আমাদের দাঁড় করিয়েছে। আন্দোলনের স্ফুরণ হচ্ছে, নাহলে কৃষকদের এই ঐতিহাসিক লড়াই 1 বছর হতে চলল, 26শে নভেম্বর 1 বছর হবে। গাড়ি দিয়ে পিষে দিয়ে মেরে দেওয়ার পরও টলাতে পারে। জমায়েত বেড়ে গেছে, শক্তি বেড়ে গেছে। 26 তারিখ নতুন ইতিহাস তৈরি করল। আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে সরকার ওই প্যারামিলিটারি দিয়ে ঘিরে ফেলেছিল, টলাতে পারে। শ্রমিকদেরও বড় বড় লড়াই হচ্ছে। শ্রমিকরা আবার আগামী ফেব্রুয়ারিতে 2 দিনের ধর্মঘট করবে দিল্লিতে, পরশুদিন তার 3 দিন আগে কনভেনশন করে ডিক্লেয়ার করে দিয়েছে। শ্রম কোড ফোর্ড সব বাতিল করতে হবে। কৃষকদের জন্য ওই এমএসপি, মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম সহায়ক মূল্য ফসলের দিতে হবে, খাদ্য সস্তায় দিতে হবে। এই যে পেট্রোলিয়াম থেকে সরকার অন্যায়ভাবে সেচ বসিয়ে মানুষের উপর থেকে বোঝা বাড়িয়ে দিয়েছে, সব প্রত্যাহার করো, সব দাবি নিয়ে তারা হচ্ছে 2 দিন ভারত স্তব্ধ হয়ে যাবে। তাহলে
এই সময় আমরা দেখছি লড়াই আন্দোলন বাড়বে, ওরা হাজার চেষ্টা করেও দমাতে পারবে না। কিন্তু আন্দোলন সংগ্রামকে সঠিক ধারায় এগিয়ে নিয়ে চলার দায়িত্ব আমরা মার্ক্সবাদীরা। আমাদের বুঝতে হবে সঠিক মতাদর্শের ওপরে প্রতিষ্ঠিত কমিউনিস্ট পার্টি এই কাজ করতে পারে, অর্থাৎ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। 104তম নভেম্বর বিপ্লব বার্ষিকী যখন আমরা পালন করছি, এক ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়েছি। আমরা যদি বলেন ভোট কম পেয়েছি, তাহলে নেতিবাচক, কিন্তু ইতিবাচক দিক হল এক বিরাট সম্ভাবনার সামনে আমরা দাঁড়িয়েছি। সম্ভাবনা মানে লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। সেই লড়াইয়ের ক্ষেত্র, সেই ক্ষেত্রে জনগণ, শ্রেণী এবং জনগণকে যুক্ত করবার ঐতিহাসিক কর্তব্য আর কেউ নেই, আমাদেরই। এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করার উপযোগী জায়গায় সমগ্র পার্টিকে আমরা নিয়ে যাব। কারণ পার্টির নেতৃত্বেই বামপন্থীদের ঐক্যবদ্ধ করে তার পাশে আরও গণতান্ত্রিক শক্তিকে জড়ো করলেই আমরা পারব প্রতিকূলতার শক্তিকে পরাস্ত করতে। চলুন কমরেড, নভেম্বর বিপ্লবের 104তম বার্ষিকীকে এই যে একটা সভা হচ্ছে আপনাদের এরিয়া কমিটি, আজকের পরিস্থিতিতে এই ধরনের সভাগুলোকে আমাদের অঙ্গীকারের সভায় রূপান্তরিত করা উচিত। অর্থাৎ এই হচ্ছে পরিস্থিতি, এর মধ্যে দিয়ে ঘুরে দাঁড়াতে হবে, এগোতে হবে। ওই একটা বিখ্যাত লেখকের উক্তি, বোধহয় এ টেল অফ টু সিটিজ, তার রচনা ভুলিয়ে যাচ্ছে, হ্যাঁ, ডিকেন্স বলছেন ওই এ টেল অফ টু সিটিজ, তিনি বলছেন ইট ইজ ওয়ার্স্ট অফ দ্য টাইম অ্যান্ড ইট ইজ অলসো বেস্ট অফ দ্য টাইম। সবচেয়ে খারাপ সময়, আবার সেই সবচেয়ে সেরা সময়। সত্যি পার্টিকে সঠিকভাবে শক্তিশালী করে প্রতিকূলতার শক্তির সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এবং আগামী বিকল্পের পথে দ্রুততার সঙ্গে এগোনো, তার জন্যে যা প্রয়োজনীয় কাজ সেটা পরিচালনা করার এটাই হচ্ছে সেরা সময়। এই সময়টাকে সেই লক্ষ্যে আমাদের যথাযথভাবে ব্যবহার করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, আপনাদের সকলকে অভিনন্দন।